উনি সাথে সাথে আমাকে বলল যে আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি কাজিনকে ডিভোর্স করবা, স্ট্রেইট, আমি আর কোন কথা শুনতে চাই না তোমার। আজকে 3.5 বছর আমি আমার বাচ্চাকে দেখতে পারি না। আমার সালমান এফ রহমান, জাকিয়া তাজিন জানে যে এইটাই আমার একটা দুর্বলতা। প্রকাশ্য কোর্টে একজন ম্যাজিস্ট্রেট বলেছে যে আইনমন্ত্রীর ইনস্ট্রাকশন আছে সালমান এফ রহমানের সাথে এই লোকের সমস্যা, 2 দিনের জায়গায় আমাকে একটা 420 মামলায় ডিবিতে 10 দিন রিমান্ড দিয়েছে। রিমান্ড পিরিয়ড ছিল 4 দিনের। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, দরবেশ খ্যাত সালমানের আরেকটি চেহারা সামনে বেরিয়ে এসেছে। দরবেশ একজন টেলিভিশন উপস্থাপিকাকে, তার স্বামীকে নানাভাবে বিপদে ফেলে তাকে তার রক্ষিতা বানিয়েছেন। বিয়ে করেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তাকে ভাগিয়ে নিয়েছেন, পাশাপাশি তার স্বামীর যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো ইনফ্যাক্ট সালমান হাতিয়ে নিয়েছেন এবং তার স্বামীকে নানাভাবে, অর্থাৎ জাকিয়া তাজিন যিনি টেলিভিশনের উপস্থাপিকা ছিলেন, তার স্বামী শফিউল্লাহ আল মুনিরকে নানাভাবে হেনস্থা করেছেন, মামলার পর মামলা দিয়েছেন, নির্যাতন করেছেন, গুম করে রেখেছেন। অর্থাৎ সালমান এই শফিউল্লাহ আল মুনিরের স্ত্রীকে পাওয়ার জন্য তার সর্বোচ্চ ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা তিনি প্রয়োগ করেছেন। ওই বিষয়টি নিয়ে আজকে আমরা মূলত কথা বলতে চাই। আমার সঙ্গে যোগ দিচ্ছেন টেলিভিশন উপস্থাপিকা জাকিয়া তাজিনের হাজবেন্ড, ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনির, যিনি ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান এবং তার আরো বেশ কিছু উল্লেখযোগ্য ব্যবসা তিনি বাংলাদেশে করতেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের চেয়ারম্যান ছিলেন, এশিয়ান হকি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ আর্চারি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন। তো জনাব শফিউল্লাহ আল মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ইটিভিতে জাকিয়া তাজিন আপনার বিজনেস একটা শোতে প্রেজেন্টার ছিল, আপনার সঙ্গে ওইখানেই পরিচয় এবং সেখান থেকে আপনারা প্রেম করে বিয়ে করেছেন আমি যতটুকু জানি। তারপরে কি হলো? অর্থাৎ আপনার স্ত্রীকে সালমান কিভাবে তার নজরে পড়লো বা কিভাবে কি হলো একটু জানতে চাই আপনার কাছ থেকে বিস্তারিত। আমরা তো খুব সফল ব্যবসায়ী ছিলাম, মানে আমার প্রত্যেকটা বিজনেসই খুব ভালো ছিল তখন। আমরা একটা এলপিজি বেসড একটা ইন্টিগ্রেটেড একটা প্রজেক্ট করি মংলাতে, খুলনাতে। তো সেই সময় ওই প্রজেক্টটা বাংলাদেশের একটা স্টেট অফ আর্ট একটা ফ্যাক্টরি ছিল। তো আমরা রূপালী ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রজেক্টটা করি। তো তখন আরো কয়েকটা বাংলাদেশের অনেক বড় বড় কয়েকটা গ্রুপ লাইক ওরিয়ন, এসালোম, নাভানা, এরাও এই ধরনের ফ্যাক্টরিগুলো শুরু করে। তো আমরা এইটা ইউরোপিয়ান টার্কিতে করেছিলাম। আমার ব্যাংক লোন ছিল অত্যন্ত কম এবং সেই সময় দেখা যায় আমার পরে যারা মেশিনপত্র নিয়ে আসছে, মংলা পোর্ট এবং এনবিআর সবার মেশিনপত্র খালাস করার থেকে বিরত ছিল। কারণ সবার এনবিআর এর কথা ছিল, মংলা পোর্ট অথরিটির কথা ছিল যে ইন্ডেক্স যে জায়গার থেকে, যে কোম্পানির থেকে মেশিনারিজ নিয়ে আসছে সেটার দাম যদি 36 কোটি টাকা হয়, আপনারা একই ক্যাপাসিটির মেশিন নিয়ে আসছেন, একই কোম্পানি, সুইডেনের একই কোম্পানি থেকে, আপনাদের মেশিন ভ্যালু কিভাবে 150, 200, 400, 500 কোটি টাকা হলো। তো এটা বেসিক্যালি সালমান এফ রহমান সাহেবের কানেও গেল যে আমরা খুব অল্প টাকা দিয়ে একটা খুব ভালো ফ্যাক্টরি করেছি এবং ওইটা ওই এলাকায় মংলায়, আমি যে এলাকায় করেছি সবাই হাসাহাসি করতো যে আমি যখন ফ্যাক্টরিটা শুরু করলাম যে এই ধরনের প্রত্যন্ত এলাকায় কোনো রাস্তা ছিল না, এই এত অল্প টাকা কিভাবে ফ্যাক্টরিটা হলো। তো তাজিনের সাথে যেহেতু সালমান সাহেবের 21 টিভি সূত্রেই একটা পরিচয় ছিল, তো উনি একসময় শুনে তাজিনের সাথে কমিউনিকেশন করে আমাদের ফ্যাক্টরিটা উনি ভিজিটে আসলো। উনি এবং উনার সাথে তৎকালীন বেক্সিমকো ফার্মার যিনি এমডি ছিলেন পাপন সাহেব, উনারা আসলেন। এসে দেখে বললো যে আউটস্ট্যান্ডিং, তুমি এত অল্প টাকায় এত সুন্দর একটা ফ্যাক্টরি করেছো এবং অল ইউরোপিয়ান টার্কি মেশিন। এরপরে একটু ওনার সাথে পারিবারিকভাবে আমাদের একটু ভালো সম্পর্ক হলো। এরপরে আমি আরেকটা প্রজেক্ট করলাম পটুয়াখালীতে, কুয়াকাটায় একটা অত্যাধুনিক কোল্ড স্টোরেজ, ব্লক আইস,
আমরা আহ, ইলিশ মাছটা ফ্রিজ করতাম এবং ব্লক আইস কৃষকের ফার্ম জেলেদের কাছে ব্লক আইস এবং তেল দিতাম। অ্যাগনেস্ট অফ দিস ওরা আমাদের ইলিশ মাছ যেটা ধরতো ন্যায্য মূল্যে ওরা আমাদের দিয়ে দিত। তো এই ধরনের 4-5টা আমি খুব ভালো তখন আমার প্রজেক্ট ছিল। তো সালমান সাহেব এগুলো ভিজিট করার পরে তখন যেটা বেসিক্যালি হয়েছিল, সালমান সাহেবকে কোনো ব্যাংক ফাইন্যান্স করতে ছিল না ওনার কিছু সমস্যার কারণে। তো উনি বারবার তাজিমকে ইনসিস্ট করছিল যে কোনোভাবে আমাদের এই বিজনেসে ঢুকা যায় কিনা। তো একটা সময় তাজিনের কথা হলো, বাবার বয়সী একটা লোক, তোমার বাবা যদি তোমার কাছে এইভাবে রিকোয়েস্ট করতো তুমি তো রিজেক্ট করতে পারতাম না। তুমি এইটা, তোমার বাবার বয়সী একটা লোক, আমরা আসি। তো সালমান সাহেব তখন খুব মানে অত্যন্ত আন্তরিকভাবে বলল যে আমরা কখনোই পার্টনারশিপ বিজনেসে যাই না। তো আমি বললাম যে আপনার সম্পর্কে তো মার্কেটে অনেক ধরনের কথাবার্তা, আপনি বিজনেস নিয়ে নিবেন, ওভার বড় করবেন, 10 টাকার প্রজেক্ট 100 টাকা করে ফেলবেন। বললো না, এটা তোমার সাথে কোনোদিন কখনো কোনোভাবে হবে না। এইভাবেই বেসিক্যালি ওনার সাথে ব্যবসায়িকভাবে আমার পরিচয়টা শুরু হলো। এরপরে মূল সমস্যাটা হলো যখন আমরা রূপালী ব্যাংক থেকে লোনটাকে ন্যাশনাল ব্যাংক উনি নিয়ে গেলেন। ন্যাশনাল ব্যাংকে যখন উনি লোনটা নিয়ে গেলেন, তখন যে জিনিসটা হলো, আমি খুব প্রচন্ডভাবে আপত্তি করলাম যে আমাদের প্রজেক্ট ভ্যালু যেটা ছিল, মানে একটা বিজনেস ফিজিবল হওয়ার জন্য যে পরিমাণ লোন দরকার, উনি লোনগুলো অনেক বেশি নেওয়া শুরু করলেন ব্যাংকগুলো থেকে। এবং তখন আসলে যেটা সত্যিকার অর্থ হয়েছে, সে সময় উনি এত প্রচন্ড রকম ক্ষমতার অধিকারী ছিল যে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি, বোর্ড মিটিং এ আমি বলেছি, আমি ওনার ছেলের সামনে, ওনার ভাইয়ের সামনে আমি চেষ্টা করেছি আমার ভয়েস রেজ করার জন্য যে আপনি এগুলো ঠিক করতেছেন না, এগুলো ভুল করতেছেন। কারণ বিজনেসটা ফাইনালি কিন্তু এটা একটা লুজিং কনসার্ন হয়ে যাবে। ব্যাংক থেকে যখনই আপনি একটা ফিজিবল প্রজেক্টকে ওভার বরোইং করবেন, এটা কখনো আর ফিজিবল বিজনেসে থাকবে না। এই কয়েকটা বিজনেস নিয়ে ওনার শুরু হলো, ওনার সাথে আমার কনফ্লিক্ট। গ্লোবাল এলপিজি আরেকটা আমার ফ্যাক্টরি ছিল। তো গ্লোবাল এলপিজির ব্যাপারে আমার প্রচন্ড আপত্তি ছিল যে আমি 1 টাকাও ওভার বরোইং করবো না। কারণ দিন শেষে আপনার যে বয়স, আপনার যদি কিছু হয়, টোটাল লাইবিলিটি তো আমার উপরে চলে আসবে। আমি এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। তো উনি বললো যে তুমি তাজিনের নামে শেয়ার ট্রান্সফার করো, তাজিন তো আমার সাথে কমফোর্ট ফিল করছে, তোমার তো অনেক বিজনেস আছে, তোমার তো এগুলা কোনো সমস্যা না। তো আমি বললাম যে আপনি আমার ব্যাংক অ্যাডজাস্ট করে দেন, তাজিনের ব্যাংক অ্যাডজাস্ট করেন, আমরা আপনার সাথে বিজনেস করব না। তো ওনার সাথে অলমোস্ট আমার একটা ফাইনাল ডিল হয়ে গেল যে উনি আমার ব্যাংক করবেন এবং উনি অ্যাকর্ডিংলি আমার লাইবিলিটি গুলো উনি ব্যাংকে না দিয়ে উনি আমার শেয়ার গুলো, একটা কোম্পানির শেয়ার উনি টেক ওভার করে দিল। তা আমি দেখলাম যে এখন উনি অত্যন্ত প্রভাবশালী লোক, এইভাবে আমার একটা এক্সিট পয়েন্ট নেওয়া আমার জন্য বেটার। তো আমি তাজিনকে বললাম যে তাজিন, তুমিও তোমার কোনোভাবে ওয়ে নাই, তুমি একজন হাউস ওয়াইফ, আমি আমার শেয়ার গুলো তোমার নামে দিয়েছি, তুমি বিজনেসে আসো নাই, বিজনেস এরিনাটা ডিফারেন্ট। তো তুমি এটা, আমি যখনই তাজিনের শেয়ার গুলো সালমান সাহেবকে বললাম যে আপনি এটাও সেটেল করে ফেলেন, কারণ আমার গুলশানের বাড়ি অনেক কষ্ট করে, কারণ আপনি কনক ভাই আমাকে দেখেছেন, আমি অনেক কষ্ট করে এই বিজনেস গুলো আমি শুরু করেছি। আমার বিয়ের পরের একদম খুব রক্ত ঘাম করা পয়সায় গুলশানের বাড়িটা। তো আমি তাজিনের নামে এই বাড়িটা আমরা বিয়ের পরে একরকম মানে উপহারের মতো তাজিনকে আমি এটা গিফট করি। হঠাৎ আমি শুনতে পারলাম যে এই বাড়িটা তাজিন মর্টগেজ করেছে আইএফআইসি ব্যাংকে, সালমান সাহেবের আরেকটা প্রজেক্টের অ্যাগেইনস্টে। তো খুব নরমালি তো আমার রিয়াক্ট করার কথা, জি, আমি সেইভাবেই রিয়াক্ট করি। হয়তো আমার ব্যবহারটা একটু ছিল, একটু আমি কর্কশ ভাবেই হয়তো বলেছি। কারণ আপনি কনক ভাই, আমার কনজুগাল লাইফে তাজিনের সাথে 10 বছর সম্পর্ক ছিল। তাজিন কখনো বলতে পারবে না আমি কখনো মানে একটু জোরে কথা বলেছি ওর সাথে বা খারাপ ব্যবহার করেছে। আমাদের 10 বছরের বিয়ের সময় ভিতরে তাজিনের অনেক ক্ষোভ ছিল আমার প্রতি, যে হাজবেন্ড ওয়াইফের অনেক সময় ঝগড়া হয়, মনোমালিন্য হয়,
তোমার সাথে আমার কোনো উপায় নাই ঝগড়া করার। তো হঠাৎ এর ভিতরে একদিন সালমান সাহেব ওনার অফিসে আমাকে ডাকলো। এর ভিতরে কিন্তু সালমান সাহেবের সাথে আমার যেটা হয়েছে, আমার প্রচন্ড রকম সমস্যা হয়েছে, কিন্তু এটা অফিসের ভিতরে, বোর্ড মিটিং এর ভিতরে। উনার একজন গ্রুপ ডিরেক্টর ছিলেন সেই সময়, উনিও সালমান সাহেবকে বলেছে যে মুনির তো সম্ভবত ভদ্রলোকের নাম আজমল কবির, উনার গ্রুপ ডিরেক্টর, যে আপনি মুনির ঠিক কথা বলছে, আপনি এগুলো করতেছেন। এবং আমি কিন্তু যেটা হয়েছে, আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছি যে আপনি নামাজ পড়ার দরকারটা কি আপনার? আপনি নামাজও পড়তেছেন, মিথ্যা কথাও বলতেছেন, আপনি ব্যবসায়িক কাজগুলো ঠিক করতেছেন না। তো হঠাৎ এর ভিতরে উনি একদিন আমাকে ডাকলো। এখন যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, শাহ মঞ্জুর ভদ্রলোকের নাম, উনি সালমান সাহেবের পার্সোনাল লয়ার। উনি উপস্থিত ছিলেন। তো উনি আমাকে একটা 300 টাকার স্ট্যাম্পটা বললো যে আপনি পড়েন। তো আমি মনে করেছি আমার ব্যবসায়িক কোনো কাগজপত্র। আমি পড়ার পরে দেখলাম যে উনি সাথে সাথে আমাকে বলল যে আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি তাজিনকে ডিভোর্স করবা স্ট্রেইট, আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার অনেক বেয়াদবি, আপনি তো জানেন উনি বাংলা একটু ভেঙে ভেঙে বলে, তোমার অনেক বেয়াদবি, তোমার অনেক উদ্ধত্তপনা আমি সহ্য করেছি, নো ওয়ে, তুমি এখন এই মুহূর্তে তোমার বাসার থেকে বের হয়ে যাবা, কারণ বাড়িটা এখন তোমার না, এটা আইএফআইসি ব্যাংকে মর্টগেজ করা তোমার বাড়ি, আর বাড়ি তোমার হলো তাজিনের নামে, এখন তুমি স্ট্রেইট হয়ে বের হয়ে যাবা। এর ভিতরে তো আমি বললাম যে দেখেন, আমার সাথে যদি আমার কোনো সমস্যা থাকে, পার্সোনাল সমস্যা থাকে, আমার ফ্যামিলি আছে, তাজিনের ফ্যামিলি আছে, কারণ তাজিনের বাবা মা কিন্তু বিয়ের পরে আমার বাসায় তাজিনের বাবা মাকে আমি রাখতাম, তাজিনের ভাইও আমার বাসায় থাকতো। আমি আসলে আমার শিক্ষা, আমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, কাউকে অসম্মান করা বা কাউকে ছোট করার মন মানসিকতা আমার ফ্যামিলি আমাকে দেয়নি, আমি ওইভাবে গ্রুমড হইনি। তো আমি আসলে আমি কেউ কাছে বলতেও পারছি না যে আমি সালমান এফ রহমানের এগেইনস্টে আমি কিছু বলবো, এটা বিশ্বাসযোগ্য না। জি, এটা কেউ বিশ্বাস করবে না। উনার বয়স, উনার সামাজিক অবস্থান, আমি তো এই বিষয়টা আসার পরে আপনি কি তাজিনের সঙ্গে কথা বললেন? এই তাজিন কি বলে বা তার ইয়ে কি? তাজিন যেটা করলো ওই দিনই, আমি ওমরা হজ করার জন্য আমি আমার অফিসের আমার যিনি ব্যক্তিগত সহকারী ছিল, আমি তাকে নিয়ে ওমরা হজ করতে যাই। আমার কাছে মনে হয়েছিল কোনো একটা সমস্যা হতে পারে। তো আমি চিন্তা করছি খুব নর্মালি যে আল্লাহর ঘরে কান্নাকাটি করলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে কান্নাকাটি করলে হয়তো এই সমস্যাগুলোর থেকে আমি ওভারকাম করতে পারবো। তো এর আগে যেটা হয়েছে, 1 মাস আগে আমার গুলশানের বাসাটা তাজিন বলল যে আমরা ইন্টেরিয়র করব, আমরা পাশে আরেকটা ফ্ল্যাটে যাই, এর ভিতরে আমরা বাসাটার ইন্টেরিয়রের কাজ কমপ্লিট করে ফেলবো। আমি বললাম ওকে। আমার বাসা ছিল 123 নাম্বার রোডে 37 নাম্বার বাড়িতে, 124 নাম্বার রোডে আমরা একটা ফ্ল্যাটে ওই সময় আমরা শিফট হওয়ার পরে ওই বাসার থেকে আমি ওমরা করতে যাই। ওমরা করার পরে আসে নর্মালি আমি এয়ারপোর্টে গেলে তাজিন আমাকে নিয়ে আসতো, আমার অফিসের লোক সহ। তো আমার যারা সিকিউরিটি ছিল সেই সময় দেখলাম যে তাদের মনটা একটু ভার। আমি বললাম যে আপনার ম্যাডাম বললো ম্যাডাম আসে না। আমি বাসায় যাওয়ার পরে দেখলাম যে খুব তাড়াহুড়া করে চলে যাওয়ার, ওর জাস্ট অর্নামেন্ট গুলো, আর ওই বাসায় আমাদের কোনো বেশি ফার্নিচারও ছিল না, আমরা জাস্ট কিছু সময়ের জন্য ওই বাসায় 124 নাম্বার রোডের বাসায় উঠেছিলাম। তো 124 নাম্বার রোডে তাজিনের কোনো কিছুই, মানে ওর পার্সোনাল জিনিসগুলা, স্টাফগুলো নিয়ে গেছে। তো আমি মোবাইলে ফোন দিলাম, মোবাইলে ও পিক করতেছিল না, ওর মাকে আমি ফোন দিলাম। ওর মা বললো হ্যাঁ তোমার সাথে খারাপ, ওর একটু রাগ করেছে, 1-2 দিন পরে চলে আসবে, তুমি এটা নিয়ে টেনশন করো না। তার ঠিক আমি আসার ঠিক 1 থেকে 2 ঘন্টা পরে সালমান এফ রহমান সাহেব আমাকে ফোন দেয়। ফোন দিয়ে উনি বলেন যে
আমি যেটা বললাম শাহ মঞ্জুর সহ সুপ্রিম কোর্টের সম্ভবত উনি সাধারণ সম্পাদক এখন, বললো যে এই 300 টাকার স্ট্যাম্পটা পড়েন। তো ওই জায়গায় আমি তখন দেখলাম যে ওনারা খুব প্রচন্ড ভাবে মানে কিছু একটা করবেন। আর সালমান এফ রহমান সাহেব খুব শর্ট টেম্পার্ড লোক, হঠাৎ করে উত্তেজিত হয়ে যান। এই জিনিসটা আমি জানতাম, আমি কাছ থেকে দেখেছি উনি ওনার স্টাফদের সাথে, মানুষের সাথে বা ব্যবসায়ীদের সাথে কিরকম খারাপ ব্যবহার করে। তো আমি বললাম যে আমি যদি এই ধরনের কিছু হয় এটা তাজিনের ফ্যামিলির আমাকে বলতে হবে, তাজিনের আমাকে বলতে হবে। আমি সাহস নিয়েই বলেছি আমি এটাই সিগনেচার করব না, কোনোভাবেই আমি করব না। আর ওই জায়গায় একটা কন্ডিশন ছিল যে আমি তাজিনের অ্যাগনেস্টে সোশ্যাল মিডিয়া বা কোনো পত্রিকায় কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। আমি তাজিনের নামে যেসব শেয়ার ট্রান্সফার করেছি সেগুলো আমি রিক্লেম করতে পারবো না। আর সবচেয়ে ভয়াবহ যেটা ছিল, আমার ছেলের সাথে আমার অ্যাটাচমেন্টটা অত্যন্ত মানে ও আমার কাছেই রাতে থাকতো, মানে ওর জগৎটা আমাকে নিয়েই ছিল। আমার ছেলের আমি কাস্টডি যেতে পারবো না। মানে এটা আমি মানে পৃথিবীর কোথাও আছে কিনা, আমি যদি পৃথিবীর সবচেয়ে খারাপ একজন বাবা হই, আমি যদি খুব নিকৃষ্ট একজন মানুষ হই, আমার ছেলের রাইটস থেকে তো কেউ পারে না এটা। এর 1-2 দিনের ভিতরে তাদের একটু আমি জিনিসগুলো আমি বুঝতে পারলাম যে এই ইগুলা এর ভিতরে যেটা হয়েছে, তৎকালীন ডিবির যিনি এডিশনাল কমিশনার ছিলেন বাতেন সাহেব, উনি আমাকে 2 দিন কল করলেন। আমি সেকেন্ডারিতে গেলাম। আমার ধারণা ছিল, আপনি জানেন যে আমার ইন্ডেক্স গ্রুপ আমরা প্রচুর স্পন্সর করেছি বিভিন্ন জায়গায়। তো উনি হয়তো বিএমপির এর আগে আমি কিছু স্পন্সর করেছিলাম সিএসআর কার্যক্রমে, উনি হয়তো কোনো স্পন্সরের জন্য ডেকেছে। উনি আমাকে খুব বাজেভাবে বললেন যে সালমান এফ রহমানের সাথে আপনার কি হয়েছে, আপনি এটা আপনি কিন্তু ফার্দার বেশি এই ব্যাপারে কোনো কিছু কেউ সাথে শেয়ার করবেন না। তো ওই দিন আমি একটা গুলশান থানায় জিডি করি। তো আপনি বুঝেন সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমি ওনার এগেনস্টে একটা জিডি করেছি সেই সময়। মানে আমার এই ঘটনার হওয়ার 1 থেকে 1.5 মাস আগে গুলশান থানায় জিডি করলাম যে আমি একজন প্রভাবশালী লোক, আমার এই ফ্যামিলিতে এরকম একটা সমস্যা হয়েছে, একজন প্রভাবশালী লোক আমাকে যতটুকু মার্জিত ভাষায় পারা যায় আমি একটা কারণ আমার কাছে ইয়ারটা কত 2020? জি 2020-এ আমি একটা জিডি করি। জাস্ট এর ঠিক একদিন পরে ফজরের সময় আমার বাসায় তখন রাত্রে ফজরের সময় কলিং বেল হচ্ছে, জামিল ছিল, ও দরজা খুলেও বলে যে স্যার আইন শৃঙ্খলা বাহিনীর লোক আসছে, আপনার সাথে একটু কথা বলবে। তো আমি বললাম যে ওনারা কারা, কি অবস্থা। আমি নিজেই গেলাম। তো উনি বললো যে আপনার আমাদের সাথে যেতে হবে, একটা কমপ্লেইন আছে। তো আমি বললাম আমি কয়েকটা ফোন করে নিই, কারণ আমি একটা আশঙ্কা ছিল যে হয়তো খারাপ কিছু হতে পারে। বাট আমি কখনোই চিন্তা করি নাই মানে এই ধরনের একটা জিনিস, এই ধরনের একটা ভয়ঙ্কর নোংরা কিছু, মানে এই লেভেলে ধরেন মারামারি হয় তো আপনার তো একটা কি বলবো, একটা কার সাথে কার কতটুকু নিচে নামতে পারে, এই ধরনের কিছু হবে। মানে আমি আশঙ্কা করেছিলাম খারাপ হবে, হয়তো আমার ব্যবসা বাণিজ্যের দিকে খারাপ হবে, আমার কোনো ওয়ার্ক অর্ডার উনি ক্যান্সেল করবে, এই ধরনের। তো আমি গেলাম, এরপরে তো আমি 1 মাস আপনি আমার চোখে চশমার পাওয়ার অনেক 6.25 7.25। তো ওনারা যখন আমার চোখ বাঁধলো তখন আমি বললাম যে দেখেন আমার চশমাটা আমার হাতে দিয়ে দেন, আমি চশমা ছাড়া অলমোস্ট কিছুই দেখি না। তো ওনারা চোখ বেঁধেছে, চশমাটা আমার পকেটে আমি রাখলাম। আমার ডায়াবেটিক আছে, আমার 3 দিন পরে আমি জাস্ট এতটুকু, কারণ আমি আসলে মানে আমার মনোযোগের অবস্থাটা আমি কল্পনা করতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি কি কোনো হলিউডের হরর মুভি দেখছি না কি। আমি একটু মেডিটেশন করতাম, আমি চিন্তা করতেছি যে আসলে এটা হয়তো আমার জীবনে, মানে আমি একটা নাইট মেয়ারের ভিতরে আছি, দুঃস্বপ্নের ভিতরে আছি। 2 দিন পরে একজন এসে জিজ্ঞেস করলো যে আপনার ডায়াবেটিক, আপনার কি কি ওষুধ লাগে।
তো আমি বললাম। 2 দিন পরে আমি আসলে ওনারা আমার প্রতি খুব মানে করেছেন, আমাকে আমার ওষুধপত্রগুলা, যেটা ডায়াবেটিকের ওষুধ ছিল সেই ওষুধগুলো দেয়। আর অলমোস্ট টয়লেটে যখন নিয়ে যেত, হাত খোলার সময় ওনারা খাবার এবং হাত টয়লেটে যাওয়ার সময় ওই বসার সময় চোখটা খুলে দিত। এরপরে এর ভিতরে এটা যে 1 বছর 2 বছর না 3 বছর না 4 বছর আমার কোনো মানে একদম কোনো ধারণাই ছিল না। আর বাইরে কি হচ্ছে এটাও আমার কোনো ধারণা ছিল না। আমি মানে মানে আপনি গুম করে ফেলছিল আপনাকে। হ্যাঁ, আপনি কনক ভাই এই সম্পর্কে আপনি কোনো মানে চিন্তাও করতে পারবেন না যে একজন স্বাভাবিক মানুষ এই ধরনের চিন্তা করতে হলে আপনার অস্বাভাবিক হতে হবে, অথবা আপনার আহ, আহ, মানে পুরো মেমোরিটা আপনার আউট করে নিয়ে একটা কিছু চিন্তা করতে হবে। 1 মাস মানে আমি যেদিন কোর্টে গেলাম ওই দিন জানতে পারলাম যে এটার ভিতরে 1 মাস 2 দিন অথবা 1 দিনের একটা ঘটনা। আমি আমার ফ্যামিলি মানে আমার বড় ভাই উনি খবর পেলেন। আমি টাঙ্গাইল, আমার বাড়ি, আমি কাম ফ্রম টাঙ্গাইল। আমি টাঙ্গাইল একটা পার্ক করেছিলাম, এসপি পার্ক টাঙ্গাইলে। তো তৎকালীন যে এসপি ছিলেন মাহবুব সাহেব, উনি ডিবির জয়েন্ট কমিশনার ছিলেন তখন। উনি আমার ভাইকে ইনফর্ম করলো যে আপনারা টেনশন করেন না, কেউ কি আপনারা ইনফর্মও করবেন না, মুনিরকে পাওয়া গেছে, ওর ডিবিতে আছে। তো ওই দিন যেদিন আমি এতটুকু বুঝেছি, গাড়িতে যাচ্ছি, আমাকে একটা নতুন জায়গায় নিয়ে আসা হয়েছে। তো আমার আসলে তখন আমাকে কি মেরে ফেলছে না আমি কোথায় কি আছি আমার কোনো মানে একদম সিম্পলি কোনো আমার ধারণা ছিল না। আমি হাঁটতেছি না ঘুমাচ্ছি। তো আমি চোখ বাঁধা অবস্থায় এক ভদ্রলোক, আমি যেটা পরে দেখলাম যে ওনার নাম মশিউর রহমান, উনি ডিসি ডিবি গুলশান জোন। আর একজন ভদ্রলোক এডিসি সাকলাইন সাহেব, গুলশান জোনেরই এডিসি, যেহেতু আমার বাসা গুলশানে। তো চোখ বাঁধা অবস্থায় আমি তো পরিষ্কার কানে শুনছি সালমান এফ রহমান সাহেব ভিডিও কল করেছেন আমার অবস্থা দেখার জন্য। তো ডিসি মশিউর রহমান সাহেবকে প্রচন্ড ভাবে উত্তেজিত, তো অলমোস্ট সুস্থ আছে, ওর তো কিছুই হয় না। তো মশিউর রহমান সাহেব ওনাকে বলতেছে যে স্যার ও তো সেন্সলেস অবস্থায় ছিল, ওর একদম শেষ করে ফেলছি, ওর লাইফ শেষ। তারপর দিন আমি কোর্টে, ওরা আমাকে কোর্টে দিল। তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কোনো থানায় আমার নামে কোনো ধরনের মামলা ছিল না। তখনই কমিউনিকেশন হচ্ছিল যে সালমান সাহেব বলল যে আমি বনানী থানায় একটা মামলা দেওয়ার ব্যবস্থা করতেছি, আপনি করেন, এরপরে বাকিটা দেখা হচ্ছে। তো আমাকে বনানী থানার একটা মামলা দিয়ে কোর্টে নিয়ে গেল, আমি জেলখানায় চলে গেলাম। জেলখানাটা আমার জীবনে আরেকটা মানে ভয়ঙ্কর। আমি যেহেতু বাংলা সাইক্লিং ফেডারেশনে তখন চেয়ারম্যান ছিলাম, আমার সাথে কারো দপ্তরের একজন সদস্যর পরিচয় ছিল। উনি সম্ভবত তখন এআইজি প্রিজন ছিল। তো উনি আমাকে, যেহেতু আমার মানে শরীরে অনেক ধরনের দাগ ছিল, তো উনি আমাকে মেডিকেলে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিয়েছিল আমার ফ্যামিলি রিকোয়েস্টে। ঠিক রাত 8টার দিকে ডেপুটি জেলার জাহিদ নামে একটা লোক ছিল, সে আসলো আরো 8-9 জন কারারক্ষী নিয়ে। মানে ভয়ঙ্কর রকম তারা উত্তেজিত, আমার পুরো শরীর আবার চেক করলো। আমার কিন্তু ওই দিন ফার্স্ট ক্যানিংগঞ্জের রাত। ওনারা বললো আইজি প্রিজন স্যার ফোন করেছে, ওনাকে এই জায়গায় রাখছে কে, কার এত বড় সাহস সালমান সাহেবের সাথে এসে, মানে যতটুকু অকাত্য ভাষায় গালিগালাজ, আমি জানি না জেলখানার ভিতরে এটা সম্ভব কিনা। তো ওনারা আমাকে নিয়ে গেলেন ঢাকা কেন্দ্রীয় কারাগার, একটা বিল্ডিং আছে যেটা সামনে ফাঁসির মঞ্চ আছে। তাদিন ভদ্র মহিলা জানতেন আমি একটু ভীতু প্রকৃতির মানুষ। তো ওনাদের কাছে পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল যে আমাকে ফাঁসির সেলে যাতে রাখা হয়। তো আমাকে যে রুমে রাখা হয়েছে একটা সেল, ঠিক ফাঁসি যে জায়গায় হয় তার পিছনেই বিল্ডিংটা, উপরে লেখা ফাঁসির আসামি। আর আমাকে রুমে ঢুকানোর পরে আমি
পাশে দুইজন এইচআইভি এইডস উপরে লেখা এইচআইভি এইডস রুগী, আরেকটা আমার বিপরীতের যে সেলটা সেটা। আমি ওই অবস্থায় ধরেন আমাকে কেউ পানি দিয়েছিল কিনা, খাবার দিয়েছিল কিনা, আমি 2 দিন ওইভাবে ছিলাম, কারণ আমি ব্ল্যাঙ্ক। 2 দিনের পরে আমি একটু স্বাভাবিক হই। আহ, আমি একজন কারারক্ষীর মাধ্যমে চেষ্টা করি যে আমি কোথায় কি অবস্থা আছেন। এর ভিতরে কনক ভাই শুরু হয়ে যায় আসলে যেগুলা আপনি বর্ণনা করতে পারবেন না। এর পরে আমাকে যে মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, শোন অ্যারেস্ট, আপনি গুলশানের একটা মামলায়, মাদক মামলায় আমাকে ইনভলভ করে। আমাকে যেদিন শোন অ্যারেস্ট দেখায় ওই দিন ম্যাজিস্ট্রেট শোন অ্যারেস্ট স্ট্রেট রিজেক্ট করেছে, কারণ এজাহারে আমার নাম ছিল না। এরপর পরের দিন আবার ওই মামলায় আরেকবার শোন অ্যারেস্ট দেখানো হয়। ম্যাজিস্ট্রেট সাহেব একদম স্ট্রেইট আমার লয়ারকে বলে এই মামলার ব্যাপারে কোনো আর্গুমেন্টই করবেন না, আমাকে রিমান্ড দেওয়া হয়। যদিও পরবর্তীতে এই মামলার থেকে আমি একদম অব্যাহতি পেয়েছি, কারণ এই মামলাটার ম্যাজিস্ট্রেট কোর্টের জামিনটা ঢাকা মহানগর দায়রা জজে আদালতে তারা জামিনটা ক্যান্সেল করার প্রেয়ার দেয়। তখন যে আবু আবদুল্লাহ ছিল পিপি, উনি স্ট্রেইট বলে ঘটনাস্থলে আসামি উপস্থিত ছিল। মানে আমি 1.5 মাস ধরে জেলে, কিন্তু ওই মাদক মামলায়, গুলশানের মাদক মামলায় আমি ঘটনাস্থলে উপস্থিত, মানে আমি একজন সুপারম্যান। আমি কিন্তু বললাম যে আমি সুপারম্যান না, তো যে আমি ওই দিন। এবং ঢাকা মহানগর দায়রা জজ সম্ভবত ইমরুল কায়েস, উনি কিন্তু তার জাজমেন্টে লিখো আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমার লয়ার কিন্তু বলেছে যে উনি ওই দিন জেলখানায় ছিল, আসামি ঘটনাস্থলে উপস্থিত, তার থেকে মদের বোতল পাওয়া গেছে, দেন ওনার বেল ক্যান্সেল করা হইল। এই শুরু। আমি যেই দিনই যে মামলার জামিন পেতাম, এরপরের মামলাটা সম্ভবত কাফরুল থানায়। এই মামলার কোনো বাদী খুঁজে পাওয়া যায় না, বাদী যে ঠিকানা দিয়েছে সেটা ফলস। আমি রিমান্ড খেটেছি। কিন্তু এর পরের মামলা শেরেবাংলা নগর, যে বাদী পাওয়া গেছে, মানে মামলার সময়, পরে পুলিশ কিন্তু তার ফাইনাল রিপোর্টে বলেছে কোনো একজন অজ্ঞাত পরিচয়ের লোক তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই মামলাটা করেছে। এরপর আবার মিরপুর থানায় আরেকটা মামলা করলো, সবগুলোর কিন্তু রিমান্ড প্রেয়ার। মানে যখনই আমি যে মামলায় জামিন পাচ্ছি, মানে একদম ম্যাজিকের মতো আরেকটা নতুন মামলা চলে আসতেছে, মানে এটার কোনো বিরতি নাই। ওই মামলায় জানানো হচ্ছে সালমান এফ রহমান তার রাষ্ট্রীয় যে ক্ষমতা, মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তার যে ক্ষমতা, মন্ত্রীর মর্যাদা, সেটা পূর্ণ ব্যবহার করেছেন একটি নারীকে হস্তগত করার জন্য, আপনাকে দমন করার জন্য, আপনার ব্যবসা হাতিয়ে নেওয়ার জন্য। তো আপনি ফিজিক্যালি কি পরিমাণ অ্যাবিউজড হয়েছেন, মানে আপনাকে কি পরিমাণ টর্চার হয়েছে, কোথায় জানতে চাই। রমনা থানার একটা ঘটনা বলি আপনাকে। রমনা থানার একটা এইটাও একটা মিথ্যা মামলা, পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে যে বাদী খুঁজে পাওয়া যায় নাই, এই নামে এই ঘটনাস্থল মিথ্যা, সবকিছু মিথ্যা মিথ্যা একটা মানে ইনফরমেশন দিয়ে মামলাটা করেছে। রমনা থানায় আমি আসলাম 2 দিনের রিমান্ডে। রাত 8টার দিকে রমনা থানার ওসি মনিরুল সাহেব আমাকে রমনা থানায় একতলায়, যে আসামিদের রাখা হয় একতলা, উনি আমাকে দোতলায় নিয়ে গেলেন। আবার চোখ বাঁধা অবস্থায় তার 10 থেকে 15 মিনিট পরে নৌ পুলিশের একজন এসপি ছিল আরিফ আব্দুল্লাহ, উনি জয়ন্ত নামে, তাজিন এবং সালমান সাহেবের খুব ভয়ঙ্কর একটা সহযোগী আছে, ওর নামে প্রায় 50 থেকে 60টা মামলা আছে। আর জাকিয়া তাজিন স্বয়ং উপস্থিত হলো। আমার চোখ বাঁধা, মানে কনক ভাই এগুলা বলার কোনো দরকার নাই, কারণ আমি শারীরিকভাবে খুব সক্ষম, অনেক স্বাস্থ্যবান একজন মানুষ না। ওসি মনিরুল আর আরিফ আব্দুল্লাহ একজন এসপি এবং জয়ন্ত, 3 জন মিলে, মানে ওরা ফ্রি স্টাইলের,
করতেছেন, ওইটাও যদি শেষ হতো, ওরা কিন্তু, আমি জানি না বাংলাদেশের ইতিহাসে আছে কিনা বা পুলিশের কোনো বুকসে আছে কিনা একজন আসামিকে বাইরের লোক এসে ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারবে। আমাকে ওরা গুলশানে নিয়ে আসলো, আমার বাসার 5টা গাড়ি ছিল, এগুলো কিন্তু আমার সব ট্যাক্সের গাড়ি, প্রত্যেকটা গাড়ি ট্যাক্সে শো করা আছে। আহ, ওরা আমার যত বাসায় ভ্যালুয়েবল স্টাফ ছিল সবগুলো নিয়ে গেল, কাজিনের যেগুলো ছিল সেগুলো নিয়ে গেল, গাড়িগুলো নিয়ে গেল, আমার ব্যাংকের চেক বই। এবং তখন খুব নর্মালি ভাই, এটা কতটুকু সহ্য করা যায়, প্রায় 200 থেকে 300 পেজে ব্ল্যাঙ্ক সিগনেচার, শাহ মঞ্জুর সাহেবের ইনস্ট্রাকশন, কোথায় কোথায় সিগনেচার করতে হবে, কিভাবে সিগনেচার করতে হবে, সিগনেচার, হোয়াইট পেপারে নাকি হোয়াইট পেপার, স্ট্যাম্প, মানে যত ধরনের আছেন ফর্ম, আপনি জানেন জয়েন্ট স্টক কোম্পানিজের বিভিন্ন ফর্ম আছেন, সেসব ফর্মে, মানে ওইখানে তখন জাকির তাজিন উপস্থিত? হ্যাঁ, উনি স্বয়ং উপস্থিত। আমার কিন্তু চোখ বাঁধা, আমি গলাটা পরিষ্কার শুনছি। আরেফ আব্দুল্লাহকে তো আমি একদম আইডেন্টিফাই করতে পারবো, কারণ এর ভিতরে আরেফ আব্দুল্লাহ আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছিল, যে টাকা দিলে আর মামলা হবে না, আর মামলা হবে না ওর নামে, টাকা দাও, এই টাকা দাও, ওই টাকা দাও, ওই টাকা দাও। কিন্তু আপনি জানেন এই আরেফ আব্দুল্লাহ আমার পরিষ্কার খেলাচ্ছে, আমার অফিসে আসছিল তার একটা সহযোগিতার জন্য, এবং সে ওই দিন আমার কাছে কান্নাকাটি করেছিল, ভাই আপনি আমার এই সহযোগিতাটা করেন, আমার ভুল হয়েছিল এই ভদ্রলোককে সহযোগিতা করার জন্য। তো আমি এরপরে আমাকে দেয়, আমি চলে যাই। এরপর আমি আমার ফ্যামিলিকে বললাম যে তোমরা আর আমার কোনো জামিন করাবো না, আমি পারতেছি না, আমি জেলখানায় আর কোনোভাবে আমার সহ্য হচ্ছে না। আমি একটা ট্রমার ভিতরে চলে গেলাম, যে আমি জেলখানায় সবসময় আতঙ্ক থাকতাম যে নতুন কি মামলা আসে আমার নামে নতুন একটা কি মামলা আসবে, আর মামলা আসলে একটা রিমান্ড প্রেয়ার আসবে, রিমান্ডে নিয়ে যাবে, ফিজিক্যালি টর্চার হব, মানে আমি কোনোভাবে নিতে পারতেছিলাম না। তো ওই সময় জেলখানার আইজি প্রিজন কে ছিল, জেলার কে ছিল, ডেপুটি জেল সুপার কে ছিল, মনে আছে? আমি আমি যেটা ভাইয়া, জেল সুপার যিনি ছিলেন উনি সম্ভবত আমার ঘটনাটা জানতে পেরেছেন, উনি আমার প্রতি অনেক কাইন্ড ছিলেন, বললো আপনার এই অবস্থা, তবে ভাই আমরা সরকারি চাকরি করি, আইজি প্রিজন স্যারের একদম সরাসরি ইনস্ট্রাকশন আছে আপনার ব্যাপারে। আপনার কাছে আমার প্রশ্ন, যে ধরেন সালমান এই জিনিসটাকে তাজিনকে আপনার কাছ থেকে তার কেপ্ট বানানোর জন্য করলো, নাকি আপনার ব্যবসাগুলো হাতিয়ে নেওয়ার জন্য করলো, নাকি তাজিন সালমানকে ব্যবহার করলো আপনার এই সম্পদগুলো হাতিয়ে নেওয়ার জন্য? মানে এখানকার ইয়েটা কি, মানে কোথায় আপনার পর্যবেক্ষণে? আমি যখন যেদিন জেলখানায় যাই তখন কিন্তু আমার হাতে অনেকগুলো ভালো ভালো কাজ ছিল। একটা কক্সবাজারে আমরা একটা 5 স্টার হোটেল করছিলাম, সেটা হাফ ডান অবস্থায় বন্ধ হয়ে গেছে। ওইটা বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করছিলাম। ফায়ার সার্ভিসের সাথে আমার 2টা প্রজেক্ট ছিল তখন। এইসব প্রজেক্ট, এবং আমি তখন আরেকটা গভর্নমেন্ট একটা অ্যাপ্রুভাল পাই, বাংলাদেশের ফার্স্ট বায়ো ইথানল একটা প্রজেক্ট করার জন্য আমাকে বাংলাদেশ সরকার একটা অনুমতি দেয়, কারণ এটা টেকনিক্যালি আমার প্রপোজাল ভালো ছিল। সালমান সাহেব প্রত্যেকটা বিজনেসে কিন্তু উনি চাচ্ছিলেন যে তাজিন আগের বিজনেসগুলোর মতো আমরা শেয়ার দিয়ে দিই ফ্রি ওনাকে, উনি এটা নিয়ে ব্যাংক লোন নিবে। কারণ আপনি ছোট একটা জিনিস দেখেন, যে আমি জেলখানার থেকে বের হয়ে জেনেছি যে আমার ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড, যেটা আমার কোম্পানি, সেই কোম্পানি উনি রাতারাতি, আমি জেলখানা যাওয়ার পরে ব্যানার চেঞ্জ করেছে, বেক্সিমকো এলপিজি করেছে, ফোর্বস ম্যাগাজিনে ওনার সাক্ষাৎকার আসছে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর ফ্যাক্টরি। উনি একটা কোম্পানির থেকে কিন্তু ভেঙে উনি 3টা কোম্পানি করেছে, এবং অলমোস্ট আমি আজকে সকালবেলা পর্যন্ত জানলাম বিভিন্ন ব্যাংকে এটার নামে 2000 কোটি টাকা লোন, এবং যদি ফান্ডেড লোন, নন ফান্ডেড মিলে তো 4-5 হাজার কোটি টাকা হয়ে যাবে। গ্লোবাল এলপিজি যেটা ছিল ওইটা নিয়ে উনি আইএফআইসি ব্যাংক থেকে, আপনি একদম পরিষ্কার, আপনি আজকে বেক্সিমকোর ওয়েবসাইটে যান, উনি ব্যাংকের চেয়ারম্যান, উনি ব্যাংকের তো বেনিফিশিয়ারি হতে পারে না। তো এখন তাজিনের সাথে কি সালমানের বিয়ে হয়েছে?
আমি আসলে হয়েছে কি ভাই, আমি জেল থেকে বের হওয়ার পরে আমি যেটা হয়েছে, আমার সবকিছু মিলে আমার বড় ভাই বলেছে যে মুনির আমরা অনেক হ্যাপি তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো অনেক হ্যাপি, টাকা পয়সা তুমি ডান বাম করো না। আমি কিন্তু খুব সতর্ক থাকি যে আমার গাড়ি যাতে বেক্সিমপুর আশেপাশে না যায়, বা আমি যদি জানি জাকিয়া তাজিন এই রাস্তায় আছে, এই জায়গায় অবস্থান করতেছে, আমি খুব সচেতন ভাবে ওই অনেকগুলো রাস্তা আমি অ্যাভয়েড করে যাই। কারণ আহ, যেটা হয়েছে আমার সাথে, আহ, আর আমার কোনো ভাই খুব মানে আমি আরেকটু ছিলাম যে আমি আজকে 3.5 বছর আমি আমার বাচ্চাকে দেখতে পারি না। আমার সালমান এফ রহমান, জাকিয়া তাজিন জানে যে এইটাই আমার একটা দুর্বলতা, যে আমি আমার বাচ্চা, আমি যখনই আমার বাচ্চাকে দেখার জাস্ট একটা অ্যাপ্রোচ করেছে, আমি একজন লোকের মাধ্যমে, সালমান এফ রহমানের একজন খুব বিশ্বস্ত সহযোগীর মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমি জেইনকে একবার দেখব। ওই দিন আমার নামে একটা মামলা হয়েছে, গাড়ি কিনেছি ব্যাংকের মাধ্যমে, আমার নামে ব্যাংক লোন, আমার নামে কাগজপত্র, কোম্পানি গাড়িটা আমাকে ব্যবহার করতে দিয়েছে। ওই গাড়ি চুরির মামলায় গুলশান থানায় আমার নামে মামলা হয়েছে। আমার গাড়ি, আমার নিজ লোন করা গাড়ি, যে কোম্পানির জাকিয়া তাজিন কিছু না, যেদিন মামলা করেছে ওই দিন সে লিখেছে চেয়ারম্যান, কিন্তু তার 2 বছর আগে ওই কোম্পানিটা বিলুপ্ত হয়ে গেছে। আপনি বাংলাদেশের মানে ক্লাস 6-7 পড়েছে আইএমএ জাহিলিয়াত যুগ, প্রকাশ্য কোর্টে একজন ম্যাজিস্ট্রেট বলেছে যে আইনমন্ত্রীর ইনস্ট্রাকশন আছে সালমান এফ রহমানের সাথে এই লোকের সমস্যা, 2 দিনের জায়গায় আমাকে একটা 420 মামলায় ডিবিতে 10 দিন রিমান্ড দিয়েছে। রিমান্ড পিরিয়ড ছিল 4 দিনের। মানে ম্যাজিস্ট্রেট সাহেব এক্সাইটেড যে আইনমন্ত্রী তদবির করছে, সালমান এফ রহমান সাহেব তদবির করছে এই আসামির ব্যাপারে। ওই ম্যাজিস্ট্রেটের নাম কি আপনার মনে আছে? আমি ওয়ার্ডার শিটে তো দেওয়া যাবে সম্ভবত, উনি আমার এতটুকু খেয়াল আছে, উনি অতিরিক্ত মানে ডেপুটি এডিশনাল চিফ মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেট ছিলেন। তো আপনি এখন এর বিরুদ্ধে কোনো মামলা করেন নাই কেন? আপনি সালমান অ্যারেস্ট হয়েছে আসলে কনক ভাই, আমরা মানে আমার বড় ভাই, তাদের সবার একটা কথা যে মুনির তুমি বেঁচে আছো, তুমি বেঁচে থাকলে তোমার ব্যবসা বাণিজ্য। আর এর ভিতরে সবচেয়ে ভয়াবহ একটা ঘটনা আপনি বলতে পারেন, আমার কিন্তু আমার মামলাগুলো যখন হাইকোর্টে গেছে, স্বয়ং অ্যাটর্নি জেনারেল একটা ছোট ছিনতাইয়ের মামলা অথবা একটা 420-এর মামলা, অ্যামাউন্ট হলো 1 লাখ টাকার, আমার এগেইনস্টে ক্লেইম, স্বয়ং অ্যাটর্নি জেনারেল মুভ করেছে সরকার পক্ষ থেকে। জি, না এটা আমি বুঝতে পারছি, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আপনার ফ্যামিলি হয়তো আপনি বেঁচে আছেন এটাতে খুশি, কিন্তু এই ফ্যাসিবাদ বা এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে যে মানে কয়েক হাজার মানুষ জীবন দিয়েছে। তো এখন আপনারা যদি এই প্রতিবাদ না করেন, এই ধরেন যে ম্যাজিস্ট্রেট আপনার প্রতি অন্যায় আচরণ করলো, যে পুলিশ আপনার প্রতি অন্যায় আচরণ করলো, যে বা যারা প্রত্যেককে আপনি আসামি করে কেন মামলা এখনো করেন না? আমি আমার লয়ার, আমরা সবগুলো সার্টিফাই কপি তুলেছি, যেহেতু আমার কাছে এখন ডকুমেন্টারি এভিডেন্স আছে। আমি একজন ভদ্রলোকের প্রতি অসম্ভব কৃতজ্ঞ। আমি যখন জেলখানায় ছিলাম তখন আমি একদিন যুগান্তর পত্রিকা আপনি জানেন, ওই জায়গায় কিন্তু লিখা 2টা নিউজ হয়েছে পরপর, এসপির নেতৃত্বে মিথ্যা মামলার সিন্ডিকেট, এবং আমার নাম কোথায় কোন সময় একটা অনুসন্ধান প্রতিবেদন। এবং এরপরে আরেকটা প্রতিবেদন হয়েছে যে এই সিন্ডিকেটের মূল হোতা আরিফ আব্দুল্লাহ নামে একজন লোক। তো আমি ডিবির যিনি এডিশনাল কমিশনার ছিল বাতেন সাহেব, ডিসি মশিউর, এডিসি শাকলায়ন, রমনা থানার ওসি মনিরুল, গুলশান থানার একটা ভয়ঙ্কর ওসি ছিল আবুল হোসেন,
এবং এদের মাস্টার মাইন্ড ছিল সেই সময় রমনাথ গুলশান জোনের যে এডিসি নাজমুল, সে প্রধানমন্ত্রীর নাতির হাজবেন্ড জাতীয় কিছু একটা পরিচয় দিত এই ভদ্রলোক। তার সাথে সে স্ট্রেট কন্ট্যাক্টে যেত, মুনিরের কোথায় কোন প্রপার্টি আছে অর্ধেক অর্ধেক খবর দিলে এডিসি নাজমুল অর্ধেক, যিনি খবর দিবে তিনি অর্ধেক। মানে আমার ব্যবসায়িক কোনো টাকা, কনক ভাই আমি যেদিন জেলখানায় যাই ওই দিন আমার কেমিক্যালের বিজনেস ছিল, ইন্ডেক্স লজিস্টিক লিমিটেড। আমি ব্যাংক লোনের মাধ্যমে এলসি করে কেমিক্যাল নিয়ে আসছিলাম, আইসোপ্রোফাইল অ্যালকোহল। 120 কোটি টাকার মাল ছিল আমার গোডাউনে। সালমান সাহেবের অফিসের লোক, বেক্সিমকোর লোকজন, জাকিয়া তাজিন, এই জয়ন্ত, যে কিন্তু আমার মাল 2 দিনে ওল্ড টাউনে সব বিক্রি হয়ে গেছে। ব্যাংক লাইবিলিটি কিন্তু আমার। আপনি কার কাছে বিচার দিবেন, কোন থানায় দিবেন? না, তো আমি মনে করি কি জানেন, যে আপনি একটু স্ট্রং স্টেপ নেন, জাকিয়া তাজিন সহ দোজ পিপল আর ইনভলভ। আপনি কাউকেই ছাড় দেওয়ার কিছু নাই। আপনার সন্তানকে অবশ্যই আপনার কাস্টডিতে আনতে হবে, কারণ এতদিন যা চলেছে। আর কনক ভাই আরেকটা জিনিস এই জায়গায় একদম না বললেই না, ইন্ডিপেন্ডেন্ট টিভি। আমি যেই দিন জামিন পেয়েছি, আমি যেটা দেখছি, আমি যেই দিন আমি বাংলাদেশের কোনো ভিআইপি না কনক ভাই, আমি বাংলাদেশের কোনো ভিআইপি না। আমি জামিন পেলে সেইটার 5 মিনিটের একটা লিড নিউজ ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। আমার নামে বাংলাদেশে কোথাও পর্নোগ্রাফির কোনো মামলা নাই, আমার নামে দেখাচ্ছে মাদক ব্যবসায়ী। আমি জীবনে একটা সিগারেট খাইনি, আমি মাদক ব্যবসায়ী, আমি প্রতারক। আরে ভাই, ওইটাই ধরেন আপনার নামে টোটাল 14টা মামলা হয়েছে। 14টা মামলায় আপনি হেনস্থা হয়েছেন, এবং সালমান তার মিডিয়াকেও ব্যবহার করেছে আপনার চরিত্র হননের জন্য। এবং নিশ্চয়ই আপনি যারা এই চরিত্র হননের কাজে যুক্ত, কাউকে ছাড় দেওয়া দরকার নাই, কারণ দিস ইজ দ্য টাইম। হাইকোর্টে একটা রিড করেছি সব ডকুমেন্টেশন দিয়ে, যে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট টিভিতে যে নিউজগুলো হয়েছে প্রত্যেকটা নিউজ মিথ্যা। মানে কোন নিউজের ন্যূনতম কোনো সত্যতা নাই। এটা আমার না, কোর্টের এভিডেন্স। তাজিনের সঙ্গে এখন আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা আফটার সালমান? আপনার সন্তানের কে কাস্টডি পাওয়ার ব্যাপারে 3 বছরের ভিতরে আমি বা আমার সাথে যারা আছেন আমরা খুব সতর্কতার সাথেই চেষ্টা করেছি যে ওনারা যাতে আর কোনো মিথ্যা মামলা না দিতে পারে। সত্যিকার অর্থে আমি একদম ট্রমার ভিতরে, এখনো কিন্তু আমার ট্রমা কাটে নাই, বা আমি জীবনে আমার বাবা মা বা আমার ফ্যামিলির কেউ আমাকে একটা থাপ্পড় পর্যন্ত, স্ল্যাপ পর্যন্ত দেয়নি। বাট এইটা আসলে মানে আপনি যে গেছে এই ট্রমার ভিতর দিয়ে, সিচুয়েশন দিয়ে, সেই জানতে পারে। তো আমরা চেষ্টা করি নাই ওনার সাথে, শুধুমাত্র আমি চেষ্টা করেছিলাম যে আমার ছেলের সাথে যদি কোনোভাবে কোথাও, না আমি খবর পেয়েছি যে আমার ছেলে ওই জায়গায় আছে, আমি অনেক দূরে, আমি মানে অ্যাজ এ বাবা হিসাবে আমি মানে আমার কাছে নিজের কাছেই ছোট মনে হয় যে আমি এই বয়সটা ওর বাড়ার বয়স, আমি কোনোভাবে ওর জীবনে আমি অ্যাজ এ বাবা হিসাবে কতটুকু আমি ফেইলুর বাবা, যে আমি আমার ছেলের মানে ওর বড় হওয়ার সাথে আমি কোনোভাবে এই লাস্ট 3.5 বছর আমি কোনোভাবে আমি ইনভলভ না, বা আমার কোনো রেসপন্সিবিলিটি আমি আমার বেবির প্রতি পালন করতে পারছি না। তো আপনার কি মনে হয়, ধরেন আমি জাস্ট শেষের দিকে আমার অনুষ্ঠানে, যে আপনি প্রেম করে বিয়ে করলেন, 10 বছরের দাম্পত্য জীবন, হ্যাপি দাম্পত্য। আমি বিভিন্ন সময় আপনাদের যেসব ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যেসব ছবি টবি দেখতাম, খুবই ভালো কনজুগাল লাইফে আপনারা ছিলেন, 10 বছর সম্পর্ক। সেখান থেকে হঠাৎ করে এটা কি হলো? বা আমি আপনাকে আগে জানতে চেয়েছিলাম, সালমান কি তাজিনকে বিয়ে করছে নাকি কেপ্ট হিসেবে তাকে রেখে দিচ্ছে, বা এরকম কোনো বিষয় আপনার কাছে? আমি কনক ভাই, সে আমার বেবির মা, আমি সর্বোপরি সে একজন মহিলা, ভদ্র মহিলা। আমি কোনভাবে মানে আমি যেগুলো শুনছি তারা একসাথে থাকেন, বিভিন্ন জায়গায় যায়, আমি জেলে থাকা অবস্থায় তারা একসাথে দেশের বাইরেও গেছে, তাদের পাসপোর্ট নিলেই হয়তো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তার সম্পর্কে কোনো এখন পর্যন্ত আমি কোনো বিরূপ, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, সে নিজে স্বয়ং ছিল, আমি এগুলা মানে আমার রুচিতে আসে না ওভারঅল ব্যাপারটা। তবে যেটা আমার যে কোম্পানিগুলো ছিল, আপনি যদি মোটা দাগে দেখেন সবগুলো কোম্পানি কিন্তু কোনো না কোনো ভাবে সালমান রহমানের কাছে। আমার যে প্রপার্টি ছিল, আমার যে গাড়ি ছিল, কোনো না কোনো ভাবে বেনিফিশিয়ারি। আমি যে প্রপার্টিগুলো তাজিনকে দিয়েছিলাম, ইভেন দো আমার গ্রামের বাড়ি,
আমার গ্রামের বাড়িতে আমি একটা আশ্রম করার জন্য আমি কিছু জায়গা কিনেছিলাম। সেই জায়গা কিন্তু আইএফআইসি ব্যাংকে তাজিন কোনো একটা প্রপার্টির এগেইনস্টে মর্টগেজ রেখেছে। কাগজপত্র বাংলাদেশে কিভাবে হয় আমার কোনো ধারণা নাই। জয়েন্ট স্টক কোম্পানিজের যারা আছেন তারা কিভাবে একজন আহ, আহ, মানে আপনি কোনো ধারণা করতে পারবেন না কি ধরনের ম্যানিপুলেশন, কি ধরনের সিস্টেমেটিক কারাপশন বিভিন্ন সরকারি দপ্তরে চলে। আপনি যদি কোর্টে আওয়ামী লীগের সময় বা সালমান এফ রহমানের জগতে কোর্টে আপনি যেতেন, সালমান এফ রহমানের সাথে আপনার সমস্যা, ম্যাজিস্ট্রেট আপনাকে, আপনি যে কতটুকু ঘৃণিত একজন পশু, ম্যাজিস্ট্রেটের আই কন্ট্যাক্ট আপনি বুঝতে পারতেন। লয়ারদের আমরা, আমার ফ্যামিলি চেষ্টা করেছে একজন ভালো লয়ার হতে ধরার জন্য। তখন আমার একটা মামলায় পরিষ্কার খেয়াল আছে, আমার বড় ভাই বললো যে তোমার বেল হয়ে যাওয়া আজকে আসবে, এই যে অত্যন্ত প্রভাবশালী নজিবুল্লাহ হিরু সাহেব, তোমার লয়ার, তোমার বেল হয়ে যাবে। একটু পরে ভাইয়ার মুখ টুক কালো, কি হয়েছে ভাইয়া? নজিবুল্লাহ হিরো রিজেক্ট করে দিয়েছে তোমার এই মামলা ফাইট করার জন্য। সালমান এফ রহমান সাহেব আইনমন্ত্রী বলে দিয়েছে এই মামলায় মনিরের কোনো লয়ার দাঁড়াতে পারবে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা, যে ধরেন আমার জীবন থেকে হয়তো টাকা পয়সা গেছে, সময় গেছে, কিন্তু সামাজিকভাবে আমার বাবা একজন পীর সাহেব ছিলেন, আব্বার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, আমার ফ্যামিলি, আমার বোনের হাজবেন্ড অ্যাডমিন ক্যাডারে ছিলেন, আমার বড় ভাই একজন গার্মেন্টস ব্যবসায়ী। তারা সামাজিকভাবে যে মানে হ্যায় প্রতিপন্ন হয়েছে, যে আপনারা বলতেছেন এই ছেলেটা ভালো, সে তো ড্রাগসের বিজনেস করতো, এই ড্রাগসের বিজনেসে টাকা দিয়ে মানুষকে সাহায্য করতো, সে তো একজন পর্নোগ্রাফি ব্যবসায়ী। আমি আর কনক ভাই, আপনার মানে সালমান সাহেব আমাকে ছেড়ে দেওয়ার আরেকটা কারণ, গুম থেকে ছেড়ে দেওয়ার আরেকটা কারণ, তখন আমি এশিয়ান হকি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলাম। আমি ওয়ার্ল্ড সাইক্লিং ফেডারেশনের কয়েকটা খুব ইম্পর্টেন্ট বডির সাথে ইনভলভ ছিলাম। আমার বড় ভাই এদের মেইল করেন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে একজন লোকের সাথে যোগাযোগ করেন। ওয়ার্ল্ড সাইক্লিং ফেডারেশনের একজন খুব ভালো ছিলেন, পাওয়ারফুল লোক ছিলেন। উনি জাস্ট একটা মেসেজ দেয় যে অবস্থায় আছে জাস্ট ওকে না মেরে আপনারা আইন প্রয়োগকারী সংস্থার হাতে বা নর্মাল বিচার ব্যবস্থার ভিতরে ছেড়ে দেন। অর্থাৎ আপনি একটা বড় দৃষ্টান্ত। ধরেন এরকম মনির আরো অনেক আছে। এক মাস যদি ওই জায়গায় থাকতেন, কিছু আমি তো আগে সাইন ল্যাঙ্গুয়েজ আমি জানতাম না, ওই জায়গায় যারা আছেন তাদের আসলে তাদের থাকতে থাকতে কিছু সাইন ল্যাঙ্গুয়েজ হয়তো তারা শিখে নেয়। আসলে এইটা আমি জানি না। আমি কিন্তু প্রত্যেকদিন, আমি খুব পায়াস না, আমি খুব রিলিজিয়াস না, বাট আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ, এই লাস্ট 3.5 বছর আমি তাহাজ্জুদের নামাজ পড়ে একটাই বলতাম যে আল্লাহ, আমি মানে বাংলাদেশে তো তাদের বিচার করার মতো কোনো ব্যবস্থা বা কোনো ক্ষমতা নেই, আপনি এইটার বিচার করবেন, যেটা সত্যিকার বিচার আপনি সেটাই করবেন। আমার কাছে মনে হয়েছে যে আমি আল্লাহ হয়তো আমার কথা শুনেছেন, আমার বেবির কথা শুনেছেন, কিছুটা আপনি তো দেখতে পাচ্ছেন যে একজন আইনজীবী নেওয়ার মতো অবস্থায় উনি নাই। ওইটাই তো আমি আবারও আপনাকে বলবো যে আপনি যথাযথ আইনগত পদক্ষেপ নেবেন। আপনার সন্তানের কাস্টডি আপনি নিশ্চয়ই পাবেন, এবং যে মহিলা ভালোবেসে আপনাকে বিয়ে করলো সে আপনার সঙ্গে তার সম্পর্ক না থাকতে পারে, সে তার সম্পর্ক ভেঙে যেতে পারে, সে আপনাকে ডিভোর্স দিতে পারে, আমার ফ্যামিলি, সে সালমানের প্রেমে পড়ে সালমানের নিয়ে বিয়ে করতে পারে, সালমানের যা খুশি তা করতে পারে, এই স্বাধীনতা তার আছে। কিন্তু আমার কিন্তু একটা বক্তব্য কনক ভাই, যে আমাকে তার ভালো না লাগতে পারে, আমি হয়তো কোনো কারণে হাজবেন্ড হিসাবে ফেইলুর, ব্যর্থ, স্ট্রেট আমাকে বলতে পারে তুমি চলে যাও, আমি তোমার সাথে থাকবো না। অনেক বড় একটা ডিসিশন হয়ে যায়। তো এই ধরনের নোংরামি, এই ধরনের মানে কি বলবো, যে মানে এটা কোনো দরকার ছিল না। আমার ফ্যামিলির কথা, যে 14টা মিথ্যা মামলা একটার পর একটা, দরকারটা ছিল কি? তুমি বাইরে চলে যেতে, বাইরে সেটেল হয়ে যেতে, কোনো দরকার ছিল না। প্রতিকার চাই, আমি অবশ্যই প্রতিকার চাই। এই সব অন্যায়গুলো
প্রতিকার হোক, যেন ভবিষ্যতে এই জাতীয় অন্যায় করতে কেউ সাহস না পায়। জনাব শফিউল্লাহ মুনির, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা অনেক কিছু জানলাম এবং আমি আবার যথাযথ আইনি পদক্ষেপ মাধ্যমে যদি আমি আমার বেবিটাকে ফেরত পাই, আল্লাহর রহমতে ওর বয়স এখন 9.5, বাংলাদেশে নিশ্চয়ই আমি হয়তো কোনো আদালতে আমি পাবো যে আমার বাচ্চাটার একবার আমার অবশ্যই পাবেন, আপনি অবশ্যই পাবেন। এবং আমি তো এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনি প্রয়োজন জেনারেল জাহাঙ্গীরের সঙ্গে দেখা করে তার কাছে একটা অ্যাপিল করেন এবং কোর্টে যান। আমার মনে কোর্টে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো জনাব মুনির, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেট নিয়ে আবার কথা বলবো আপনার সাথে। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। একটি মানবিক ঘটনা, একটি অমানবিক ঘটনা, একটি মানবিক ক্রাইসিস। পিতাকে বঞ্চিত করা হচ্ছে তার সন্তানের কাছ থেকে। প্রেম করে যাকে তিনি বিয়ে করেছেন সেই মহিলাকে কেপ্ট বানাচ্ছেন সালমান। পুলিশ ব্যবহৃত হচ্ছে, আদালত ব্যবহৃত হচ্ছে, জেলখানা ব্যবহৃত হচ্ছে, আমাদের ডিবি ব্যবহৃত হচ্ছে। প্রত্যেকটা জায়গায় প্রতি পদে পদে যেভাবে হেনস্থা করা হয়েছে, তার যে রাষ্ট্রের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে যেভাবে ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত আসক্তির বাস্তবায়নের জন্য প্রয়োগ করা হয়েছে, তার নিশ্চয়ই একটি প্রতিকার হওয়া প্রয়োজন। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই প্রতিকারটি হবে যথাযথ, সেটি আমরা চাই। পাশাপাশি আমি এটাও বলতে চাই, যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, সালমান তো জেলে। জাকিয়া তাজনীর যদি কোনো বক্তব্য থাকে, তিনি যদি মনে করেন যে তিনি কিভাবে এইসব কাজ করতে বাধ্য হয়েছেন বা সালমান তাকে কিভাবে ব্যবহার করতে চেয়েছে, সেটিও তিনি এই প্ল্যাটফর্মে এসে বলতে পারেন। আমার সঙ্গে ফেসবুকে ইনবক্স করে যোগাযোগ করলেই আমি তার ব্যবস্থা গ্রহণ করব। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।